আপনারা নিশ্চয়ই প্রথম আলোতে তৌহিদ হোসেন সাহেবের দেয়া সাক্ষাৎকারটি শুনেছেন। সেখানে উনি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউনূস ফোন করেছিলেন। নরেন্দ্র মোদী ইউনূসকে ফোন করেনি, অর্থাৎ ইউনূস যখন প্রধান উপদেষ্টা হয়েছিল তখন আমরা ইউনূস বাহিনী থেকে দেখেছি যে তারা নরেন্দ্র মোদী সাহেব একটা টুইট করেছেন, সেই টুইটের সূত্র ধরে তারা বলেছিল যে নরেন্দ্র মোদী সাহেব ইউনূসকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ হিসাবে। এই বিষয়টা হয়তো এখন আর এত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা যদি ইতিহাসটা দেখি ইউনূসের, যে ছোটবেলা থেকে তৈরি হওয়া একটা ডাকাত, একটা বাটপার, একটা মিথ্যাবাদী, কিভাবে থরে 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 মিথ্যা দিয়ে বাংলাদেশ জাতিকে প্রতারিত করেছে। এবং এই প্রতারণা মিথ্যার সাথে জড়িত হয়েছিল মোটামুটি ইউনূসের পক্ষে যত সাইবার সন্ত্রাসী ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, অর্থাৎ ইউনূসের ক্ষমতায় আসা 2024-এর জঙ্গি উত্থানকে সফল করার ক্ষেত্রে যেসব সাইবার সন্ত্রাসী কাজ করেছিল, সেই পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এবং সাথে ছিল জাহেদ, আরো কম পরিচিত ওই যে গোলাম, যে নিউ ইয়র্কে ওয়াশিংটনে ইউনূস যাকে চাকরি দিয়েছে, এরা কিন্তু তখন এটা নিয়ে একটা উন্মাদনা তৈরি করেছিল। এবং আরো একটা জিনিস দেখবেন, ইউনূস কিন্তু প্রত্যেক জায়গায় মিথ্যা কথা বলেছে। জাতিসংঘে গিয়েছিল সে সেই বছর সেপ্টেম্বরে 2024-এর, জাতিসংঘে যাওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন বারান্দায় ইউনূসের কাঁধে একটা হাত রেখে একটা ছবি তুলেছে ইউনূস, সেটাকে তারা এই শফিক ডাস্টবিন সহ সবাই এটাকে প্রচার করেছিল যে বাইডেনের সাথে বড় একটা মিটিং হয়েছে ইউনূসের। আমাদের অত্যন্ত দুঃখ লাগে 2024-এর যদি আমরা ঘটনা প্রবাহ দেখি, তার মধ্যে সবচেয়ে বড় ছিল আপনার প্রতারণা। সেই প্রতারণাগুলা কিন্তু এখনো চলছে। আপনি দেখবেন যে এই যে গোলাম নামে যে ছেলেটা ওয়াশিংটন থেকে এখন ভিডিও করে, কেউ প্রশ্ন করে না যে সে সরকারি চাকরি করে এইভাবে ভিডিও করতে পারে কিনা। যা হোক, আমাদেরকে পথ দেখিয়ে যাচ্ছে, তারেক রহমানও পথ দেখিয়ে যাচ্ছেন যে উনি কিন্তু অনেক দলীয় লোক, যেসব জায়গায় আগে প্রশাসনের লোক কাজ করতো, অর্থাৎ প্রশাসন বলতে আমি বুঝাচ্ছি সিভিল সার্ভেন্টরা কাজ করতো, সরকারি কর্মচারী কাজ করতো, সেখানে তারেক রহমান সাহেব দলীয় লোক নিয়োগ দিচ্ছেন। একই সূত্র ধরে এই গোলাম কিন্তু তারেক রহমান সাহেবের বিভিন্ন জায়গায় ওনাকে ডিফেন্ড করে ভিডিও করছে, যেটা আসলে তার কাজের মধ্যে পড়ে না, বা অন্তত সরকারি চাকরি করে যেটা করা যায় না। অবশ্য সে বলবে আমি তো আছি, আমি তো কন্ট্রাক্টে আছি। যাও, কন্ট্রাক্টে থাকলেও এগুলা করা যায় না, অতীতে কিন্তু আমরা কখনো দেখিনি। যা করুক না করুক সেটা আমি বড় হিসাবে দেখছি না। প্রথম এটুকুন দেখছি যে আমরা কিন্তু রাস্তাটা দেখছি। দ্বিতীয় হলো যে প্রতারণা, এই গোলাম কিংবা জাহেদ, যারা যারা তখন এই মিথ্যা কথাটা সাজিয়েছিল যে নরেন্দ্র মোদী তাকে ফোন করে স্বাগত জানিয়েছে, ঘটনাটা ছিল কিন্তু উল্টো। অবশ্যই আবারও বলছি ছোট, কিন্তু দেখেন প্রতারণা কিভাবে জাতিকে ছোট ব্যাপারে বড় ব্যাপারে মিথ্যা প্রতারণা, মিথ্যা প্রতারণা, মিথ্যা প্রতারণা। মিথ্যা কথাই বোধহয় এদের ছিল যে একটা আপনার বেঁচে থাকার, এদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র অস্ত্র, সেটা তারা প্রয়োগ করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ না একটুও রাগ করেনি, এত মিথ্যা বলেছে, তারা এটাকে মেনে নিয়েছে। এবং মেনে নিতে নিতে তারা আজকে 2024 সালে শেখ হাসিনার সময় তার পকেটে যে 100 টাকা ছিল, আজকে সেটা কিন্তু তার পকেটে 40 টাকা হিসাবে ধরা দিয়েছে। আমি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেয়া পাবলিক বা মিডিয়া স্টেটমেন্ট থেকে অনেকগুলা তথ্য আমি নিজেও তুলে ধরেছি, অনেকেও তুলে ধরেছেন যে কিভাবে বাংলাদেশটাকে এই 2024-এর জঙ্গি উত্থান দরিদ্র বানিয়ে ফেলেছে। আরেকটা ঘটনা একইভাবে আমি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে দেখলাম মাহমুদুর রহমান মান্নার সাথে একটা ইন্টারভিউ দিয়ে আর্মি বা ওয়াকার বাহিনী কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেল সেটা বর্ণনা করেছে। এই নিয়ে আমি একটা পৃথক ভিডিও করেছি, বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি। সেই ভিডিওটা এরপরে আপলোড হবে, ওটা
ওইটা একটু এডিট করা হচ্ছে। আমি যেটা করি, আমি দিনে ৩-৪ বার কিন্তু এই বক্তব্য দেই ইউটিউবে আপনাদের জন্য, আপনারা সহ্য করেন, শোনেন। কিছু কিছু ভিডিও আমরা একটু এডিট করে, অর্থাৎ যাতে আরেকটু ভালো দেখায় সেটা করি। আর কিছু এরকম সরাসরি লাইভে আমরা ছেড়ে দিচ্ছি। সে এডিট করা ভিডিওতে আমি কিন্তু একটা, বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী বা সামরিক বাহিনীগুলোর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছি। আমি মনে করি যে মেহরবানি করে সামরিক বাহিনীর প্রতিটা সদস্য সেটা শুনবেন। সেখানে আমি ওই প্রশ্নটার উত্তর সুরাহা করেছি যে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর কাজ কি। বাংলাদেশের একটা বড় জনগণের একটা বড় অংশ তো এই প্রশ্নটা করে। সেই প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আমি ওই ভিডিওটা করেছি। এখানে সাখাওয়াতের ওই কথাটায় আসি। সাখাওয়াত কয়েকটা কথা বলেছে। একটা কথা বলেছে যে সেনাবাহিনী বিডিআর হত্যার প্রতিশোধ নিয়েছে 2024-এ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গিয়ে। আচ্ছা, 2024-এর সেই 2009 সালের বিডিআর হত্যার প্রতিশোধ সেনাবাহিনী 2024-এ নিল। কেন নিল? বিডিআর হত্যার জন্য কি বিডিআর এর যে সেনাবাহিনীর বা সেনাবাহিনীর অফিসারদের হত্যাকাণ্ড ঘটেছে সেটার জন্য কি সামরিক মানে শেখ হাসিনার সরকার দায়ী ছিল তখন? আসলে বাস্তবতা কি বলে? মাত্র 1 মাস, মানে জানুয়ারিতে শপথ নিয়ে একটা সরকার ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনীর অফিসারগুলোকে মেরে ফেলবে ষড়যন্ত্র করে? এটা কি বিশ্বাসযোগ্য? এই প্রশ্নটা কিন্তু কেউ করছে না। আমি বিডিআর এর ওই হত্যাকাণ্ডে, অবশ্য অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং এই ঘটনাটা কেন ঘটেছে এটা আমি নিজে কিন্তু অনেক মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং ওই হত্যাকাণ্ডে নিহত হয়েছেন এমন একজন অফিসারের নিকটাত্মীয়, মানে পরিবারের আর কি, পরিবারের একজন মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম, যিনি আবার একই সাথে সরকারের একটা অত্যন্ত দায়িত্বশীল পদে ছিলেন, যে এটা কেন হয়েছিল। যত তদন্ত বেরিয়েছে সেখানে কিন্তু মূল ফোকাসটা ছিল যে সৈনিকদের অফিসার কর্তৃক ডিপ্রাইভ করা নানানভাবে। সেখানে ডাল ভাত কর্মসূচি ছিল, অনেক কিছু ছিল। কিন্তু এই যে এত কথা সাখাওয়াতটা বলেন, মূল জিনিসটা যদি সত্যিকার অর্থে খতিয়ে না দেখা হয়, হয়তো আরো অনেক কারণ থাকতে পারে, কিন্তু এই যে সরকারি কর্মচারী হিসাবে বা সামরিক বাহিনী, যে কোনো বাহিনীতে যে অফিসার হলেই যে রাজা শ্রেণী, নিচের লোকগুলো যে প্রজা শ্রেণী, এটা কিন্তু বাংলাদেশের সিভিল সার্ভিসের অনেক জায়গায় কিন্তু প্রকট এই অনুভবটা। এখন বিডিআর এর হাতে অস্ত্র ছিল, অনেকের হাতে অস্ত্র থাকে না, কিছু করতে পারে না। এই জায়গাটা কিন্তু প্রতিষ্ঠানগুলোকে সবসময় নজর দেওয়া উচিত। যাই হোক, এটা আজকের বক্তব্যের অংশ না। বক্তব্যের অংশ হলো যে সামরিক বাহিনীর সদস্যদের এগুলা কারা বুঝিয়েছে? শেখ হাসিনা সরকার তো সেই ব্যবস্থা নেন নাই। 2009 সালের পর থেকে লাগাতার কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চলেছিল। সেই ভারতের কাছে দেশ বিক্রি এবং বিডিআর হত্যাকাণ্ড ঘটনা, এগুলো কিন্তু সাইবার সন্ত্রাসীরা পুরোপুরি বলে যে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার সেই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিসের প্রতিশোধ নিতে? নানান প্রতিশোধের কথা বলে। সেই প্রতিশোধটা কি এটাও স্পষ্ট না। সেটা কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা এতগুলো অফিসার মেরে ফেলেছিলেন? ক্ষমতায় এসে এটা সম্ভব? মানে আরেকটা বলা হয় যে ইন্ডিয়ার সাথে যাতে আর কোনোদিন সেনাবাহিনী মাথা তুলে না দাঁড়াতে পারে। আচ্ছা, 57 জন অফিসার বেঁচে থাকলে কি সেনাবাহিনী ইন্ডিয়ার সাথে মাথা তুলে দাঁড়াতে পারতো? বা সেনাবাহিনীকে কি ইন্ডিয়ার সাথে যুদ্ধই করতে হবে? আমি আমার অন্য ভিডিওতে এই নিয়ে বিস্তারিত বলেছি। এইখানে আসলে সেটা শুধু এটাই বলি যে আমাদের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে বা করতে যাবে কেন, বা তাদের লেজিটিমেসি এটার উপরই প্রতিষ্ঠিত করতে হবে কেন যে তারা ভারতের সাথে যুদ্ধ করবে? এটা কি কোনো প্রজ্ঞার কথা? এটা কি কোনো আসলে বাস্তব ভিত্তিক? আরেকটা যুদ্ধ লেগে গেলে আমাদের সেনাবাহিনী যদি অনেক ক্ষমতাশালী হয়, তা আমাদের রাষ্ট্রের অনেক ক্ষতি হবে না? এই যুদ্ধ যদি পরিহারযোগ্য হয়, তাহলে লাগাতার কেন সেই যুদ্ধের পেছনে লেগে থাকতে হবে? এটা কিন্তু বাংলাদেশের যে 2-2.5 কোটি জঙ্গি আছে, তাদের ধারণা, মানে তাদের মনস্তত্ত্ব কিন্তু সেনাবাহিনী গ্রহণ করেছে যে ভারতের সাথে যুদ্ধ করতে হবে। অনেক তত্ত্ব আছে, 2 সপ্তাহ যুদ্ধ করে টিকে থাকবে, তারপর জাতিসংঘ বা অন্য দেশগুলো এসে এই যুদ্ধ থামাবে। আমি সেনাবাহিনীর সদস্যদের অন্য জায়গায় প্রশ্ন করেছি, এখানেও করছি, যে এই যে তত্ত্বগুলো বা এই নীতিগুলো আপনারা বিশ্বাস করেন, এর চেয়ে কি উন্নততর কোনো নীতি আপনারা খুঁজে পান না? আপনাদের গ্রহণযোগ্যতা বা সমাজে রাষ্ট্রে আপনাদের অপরিহার্যতা
প্রমাণের জন্য। আমি আবারও বলছি, এই ভিডিওতে আমি সেখানে দীর্ঘ কথা বলছি না, আমি অন্য একটা ভিডিওতে বলেছি, আশা করি আপনারা শুনবেন। এখন সাখাওয়াতে চলে আসি। এই যে দুইজন উপদেষ্টা, দস্যু ইউনূসের দুইজন উপদেষ্টার নাম বললাম, একজন তৌহিদ হোসেন, একটা সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেনকে আমরা কিন্তু মাঝে মধ্যে ভাবি যে উনিও হয়তো একটু বিবেকবান আছেন, মাঝে মধ্যে বিবেকের কথাও বলেন। আসলে বোঝা যায় যে এই সাখাওয়াত হোসেনও, তার সম্পর্কে তো অনেক কথা বের হয়েছে যে চট্টগ্রাম বন্দরে তার ছেলে দুর্নীতি করছে, এগুলো আমরা কিন্তু শুনেছি। আসলে এই লোকটা এই 2024-এর জঙ্গি উত্থানের কিন্তু ব্যাপক সুবিধাভোগী এবং দুর্নীতিতে জড়িয়ে আকণ্ঠ মানে টাকা পয়সা কামিয়েছে, এটাই এখন মনে হয়। বিশেষ করে ছেলে মেয়ে মানিক, যে যাকে দিয়ে তো মানে কামাইতে পারে। এই জন্য এদের মুখ থেকে আসলে আর একটা কথা হলো যে সাখাওয়াত তো একটা পাকিস্তানি সেকুলার হলে আসলে সত্য শেখা যায় না, যুক্তি শেখা যায় না। সেই তুলনায় কিন্তু তৌহিদ হোসেনকে আমরা দেখছি যে উনি এখন পর্যন্ত অতিরঞ্জিত কিছু করছেন না, সত্য কথাগুলো প্রকাশ করছেন। ভবিষ্যতে কিন্তু এই সত্যগুলো আমাদের সত্যের মালা গাঁথতে হবে। ইউনূসের মতো দস্যুকে আমাদের তার চরিত্র জাতির সামনে উন্মোচন করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলোর জন্য, যাতে ভবিষ্যৎ প্রজন্মগুলো কোনোভাবেই আর সমাজে এইরকম ইউনূসের জায়গা তৈরি করে না দেয়। শেখ হাসিনা হয়তো ইউনূসের সাথে পারতেন না, অর্থাৎ 2024-এর আগে শেখ হাসিনা ইউনূস সম্পর্কে অনেক সত্য কথা বলেছিলেন। ইউনূস কিভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, হিলারি এবং বিল ক্লিনটনকে নিয়ে কিভাবে বিশ্ব ব্যাংকে পদ্মা সেতুর কাছ থেকে সরিয়েছে, এগুলো আজ দিবালোকের মতো পরিষ্কার। ইউনূস কিভাবে তার সাম্রাজ্য গড়ে তুলেছে, এইটাও কিন্তু অর্থনৈতিক সাম্রাজ্য, এটাও কিন্তু আজকে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমিনুল হক পলাশের সে বই তো আপনারা দেখেছেন, সেটা হয়তো সবাই, আমরা এখনো, আমিও হাতে পাইনি, বইটা পাওয়ার জন্য আমিও অপেক্ষা করছি। ইউনূসের প্রতারণা আমরা কিন্তু সবাই দেখেছি। এবং আমার বক্তব্যটা হলো যে ইউনূসকে শেখ হাসিনা আসলে কোনোদিন 2024-এর আগে এই এত বড় দানব এবং দৈত্যকে শেখ হাসিনার ক্ষমতা ছিল না পরাজিত করার। কিন্তু 24-এর জঙ্গি উত্থান দেখেন সারা বাংলাদেশের সামনে ইউনূসকে কিন্তু উন্মুক্ত করে ফেলেছে। এবং ইউনূস কিন্তু ন্যাচারালি, শেখ হাসিনা যে বলেন ন্যাচারালি যে একটা শুদ্ধ অভিযান চলে, সেই মানে প্রাকৃতিক শুদ্ধিকরণের মাধ্যমে ইউনূস আজকে বাংলাদেশের জাতির সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং তৌহিদ হোসেনরা যত বেশি সত্য প্রকাশ করবেন ভবিষ্যতে তাদের জন্য হয়তো সেটা তত মঙ্গল হবে। এবং আমাদের ইউনূস সম্পর্কে আমরা যা যা জানি না, মেহেরবানি করে সবাই জানাবেন। এখন এত বড় প্রতারককে তারেক রহমান রাষ্ট্রপতি বানাবে কি বানাবে না, আমার ধারণা তারেক রহমানের উপর যদি কোনো চাপ থেকেও থাকে, এটা কিন্তু একটা বড় ধরনের ডিলেমা হয়ে থাকলো তারেক রহমানের সামনে। আর এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা, বেশি কথা বলার প্রয়োজন নাই, দুটো গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং শেখ হাসিনার গতকালকের বা ওই তার যে দিল্লিতে যে বক্তব্য দেয়া হয়েছে, আপনারা জানেন এর মধ্যে এটা প্রায় 50 কোটি মানুষ দেখেছে। চিন্তা করেন, এই 50 কোটি মানুষ তো সব শেখ হাসিনার সমর্থক না, কিন্তু শেখ হাসিনা যে সারা পৃথিবীতে এখন সবচেয়ে বেশি মানুষের অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে সারা পৃথিবীতে, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখান থেকে বোঝা যায় যে শেখ হাসিনার গুরুত্ব কতটুকু। এই গুরুত্বটা এসছে কিন্তু শেখ হাসিনা যেহেতু ইতিহাসের পক্ষে ছিলেন, তিনি বাংলাদেশের একমাত্র ত্রাণকর্তাই না, ইতিহাস এবং সভ্যতা এই দুটার পক্ষে থাকাতে আজকে দেখেন শেখ হাসিনা অলমোস্ট 2 বছর কিন্তু উনি সীমিত জীবন যাপন করে, ওনার পাবলিক লাইফ মানে পাবলিক ডোমেনে উনি ততটা ছিলেন না, কিন্তু তিনি কিন্তু যে আছেন, তিনি অন্তরালে থেকেও যে তার প্রতি কত মানুষ তাকিয়ে আছে, শত্রু এবং মিত্র দুটো পক্ষই, সেটা কিন্তু প্রমাণ হলো। এবং আমাদের সবাইকে শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে। এবং আপনারা জানেন যে তারেক রহমানের সরকার কিন্তু কোনোভাবে অর্থনীতির উন্নতি করতে পারবে না, পারছেও না। বাংলাদেশের মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে, এরা দ্রুত দরিদ্র হবে। যত দেরিতে শেখ হাসিনাকে ডাকবে তারা, তত তারা দরিদ্রতর থেকে দরিদ্রতম হতে থাকবে। এটা আমাদের জন্য, বিশেষ করে শেখ হাসিনা সৈনিকদের জন্য একটা মধুর সিচুয়েশন না? বলুন না, নিজেকে প্রশ্ন করে দেখুন। এইটা চিন্তা করে সবাই ধৈর্য ধারণ করুন। আসলে আমাদের সামনে সুদিন আসছে, কারণ আমি যতটা বুঝি বাংলাদেশের মানুষকে, তারা সবকিছু, তারা জঙ্গি প্রেমী সবকিছু, কিন্তু ক্ষুধার ব্যাপারে তারা অধৈর্য। এবং ক্ষুধাটা যে
সমাজের সুবিধাভোগী রাজনীতিবিদ, আমলা বা দুর্বৃত্ত শ্রেণী, দুর্নীতিবাজদের কারণে তারা ক্ষুধা তাদের নিত্যসঙ্গী হয়ে যাচ্ছে, সেটা তারা বুঝতে পারেন। ওই জায়গায় হলো তারা প্রতিবাদ করবেন এবং বাংলাদেশের অন্যান্য সরকারগুলোর সাথে বা সরকার প্রধানদের সাথে শেখ হাসিনার একটা তুলনামূলক চিত্র তারা মনে মনে আঁকবেন। আর যেদিন তারা ব্যাপারটা বুঝতে পারবেন, সেদিন কি আসলে কোনো ধরনের দমন পীড়ন ওয়াকার বাহিনী এই জনতাকে থামিয়ে রাখতে পারবে?